আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে জয়লাভ এবং নতুন সংবিধান প্রণয়ন এনসিপির লক্ষ্য, রাজশাহীতে নাহিদ ইসলাম। সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ক্ষমা করবে না জনগণ। জুলাই আন্দোলনে শহীদ ওমর নুরুল আবসারের স্মৃতিকে অবলম্বন করে দিন কাটে পরিবারের। গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি। দখল আর দূষণে বিলীন হয়ে গেছে রামপুরার নড়াই নদী। ক্ষুব্ধ এলাকাবাসী, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হারানো রূপ ফিরিয়ে আনার দাবি। এবং কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে কিশোর তরুণরা। মূল হোতা মাইনুলকে গ্রেফতারের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র পুনর্গঠন, জাতীয় নির্বাচনে জয়লাভ এবং নতুন সংবিধান প্রণয়ন এনসিপির আগামী লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে রাজশাহীতে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ আরও বলেন, যারা সংস্কারের যাত্রা ব্যাহত করার চেষ্টা করছে, জনগণ তাদের কোনোদিন ক্ষমা করবে না। পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনে রাজশাহী থেকে ভারত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন এনসিপি আহ্বায়ক। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পৌঁছে নগরীর রেলগেট থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে, সন্তানকে নিয়ে যে মাটা এখানে এসছে, যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে, তারা ক্ষমতার জন্য রাজপথে নামে নাই। সুতরাং সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতা মনে হচ্ছে যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেখা শব্দগুলো এখন অনেকটা পুরনো হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে। ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। যারা এই গণ অভ্যুত্থানকে, যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট 2024-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। মৃত্যু ভয়কে উপেক্ষা করে আন্দোলনে নেমেছিল যে সকল ছাত্র, তাদের একজন চট্টগ্রামের শহীদ ওমর নুরুল আবসার। স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন এক সমাজের, কিন্তু 5 আগস্ট উত্তরায় আনন্দ মিছিল করার সময় একটি বুলেট তার সব স্বপ্ন চুরমার করে দেয়। ন্যায্য দাবি আদায়ে এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না তার পরিবার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। হতে যেমন আমার ছেলে একটু খাবার পছন্দ করত, যেমন কুরবানির এভাবেই স্মৃতির চিহ্ন হয়ে আছে ওমরের বাসার চেয়ারটি। পরিবারের আড্ডায় যে ওমরের উপস্থিতি সবাইকে আনন্দিত করত, এখন সেখানে শুধুই নীরবতা। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল ওমরের, তাই তো চট্টগ্রাম ছেড়ে ভর্তি হয়েছিলেন ঢাকার বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে। 13 মডিউলের 12টি সম্পন্ন করেছিলেন কৃতিত্বের সাথে। শেষ মডিউলটি শেষ হওয়ার আগেই একাধিক চাকরির প্রস্তাব পান ওমর। ঠিক এমন সময় অধিকার আদায়ের আন্দোলনে নামে দেশের ছাত্র সমাজ। তাতে অন্য সহযোদ্ধাদের সাথে যোগ দেয় তরুণ ওমর। তো অধিকারের জন্য আমরা সরকার কাছে চাইতেই পারি। এখন এই চাওয়াটা যে সিনিয়ররা চাবে, আমরা চাইবো না। আমাদের জন্য ওরা জীবন দিচ্ছে, আমরা তো আমাদের বিবেকের কাছে হেরে যাচ্ছি।
এরই মধ্যে আন্দোলনের মাঝপথেই আহত হন ওমর, কিন্তু দমে যায়নি এই তরুণ। সুস্থ হয়েই আবার যোগ দেন আন্দোলনে। তবে আন্দোলনের সুফল দেখে যেতে পারেনি এই যুবক। 5ই আগস্ট উত্তরায় আনন্দ মিছিল করার সময় হঠাৎই ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় ওমরের জীবন। বছর হতে চললেও ভাইকে হারিয়ে এখনো কান্না থামছে না তার পরিবারের। একমাত্র বোন ভুলতে পারছে না ভাই হারানোর বেদনা। গুলি খাইছে, তাড়াতাড়ি এনিহাও কোনো একটা ব্যবস্থা করা লাগবে। ও ফোনের পর ফোন দিচ্ছে, ওরা তো ওকে নিয়ে যাচ্ছে। আর ওর তো অনেক হাইট ওয়েট সবকিছু মিলে আসলে নিতে অনেক কষ্ট। আর তখন তো এমন পরিস্থিতি ছিল না আসলে কেউ কাউকে দেখবে। ওমর হত্যার বিচার চান তার পরিবার। আমি আমার ছেলের জন্য ন্যায্য বিচার চাই। আমার ছেলে তো নিরাপরাধ, ও অধিকার চাইতে গিয়ে ওকে মেরে ফেলবে, এটা তো আমরা মেনে নেব না। বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে গিয়ে ওমরের মতো আর কারো প্রাণ যেন এভাবে না যায়, এমনটি জানালেন তার পরিবারের সদস্যরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্য নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে চ্যালেঞ্জ হলেও জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কারের রূপরেখায় সবাইকে এক কাতারে আনতে কিছুটা ধীরে এগুচ্ছে কাজ। দ্রুত ঐকমত্য প্রতিষ্ঠায় আগামী সপ্তাহ থেকে নিবিড় আলোচনায় বসবে কমিশন। এছাড়া নেপথ্যেও দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কার কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে কয়েক মাস ধরেই চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অনেক ইস্যুতে ঐকমত্য তৈরি হলেও দ্বিমত স্পষ্ট হয়ে উঠছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে। আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারব। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নিয়োগ দেয়া ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ কিছু বিষয়ে ঐকমত্য হলেও সংবিধান সংস্কার থেকে শুরু করে সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সবই এখন আলোচনার টেবিলে। একেবারে মৌলিক বিষয় বলে চিহ্নিত করার চেয়ে আমরা বরঞ্চ বলি কোনগুলি খুব গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ এটা বিবেচনা করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ, আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র চাই। আমরা নিশ্চিত করতে চাই ক্ষমতার এককেন্দ্রীকরণ হবে না। আমরা নিশ্চিত করতে চাই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং বিচার বিভাগ প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দেবে। এরই মধ্যে সময় যত গড়াচ্ছে চাপ বাড়ছে জুলাই সনদ ঘোষণার। 16 জুলাই শহীদ আবু সাইদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার ইচ্ছার কথা জানিয়েছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলছেন তা এখন জুলাই মাসের মধ্যেই ঘোষণা করা চ্যালেঞ্জ। কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানান, এখনও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে মৌলিক বিষয়গুলোতেই। অনেকগুলো সংস্কার যেগুলো হওয়া দরকার, না হলে কিন্তু আমরা আবারও ঝুঁকিতে থাকি যে স্বৈরাচারের আবার ফিরে আসার। নির্ভর করে মূলত আমাদের রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলো যদি রাজি হয় তাহলে একদিনে হয়ে যেতে পারে। অ্যান্ড এটা মূলত বড়টা তাদের কোর্টে। আমি এখনো আশাবাদী যে আমরা জুলাইয়ের মধ্যে শেষ করতে পারবো। আবু সাইদের শাহাদাত বার্ষিকীতে যদি পারা যেত ভালো হতো, কিন্তু দ্রুত করার চেয়েও জরুরি দরকার হচ্ছে সকলেকে যতদূর সম্ভব এক জায়গায় আনা। দেহে জুলাইতে করাও একটা চ্যালেঞ্জ, কিন্তু আমাদের তো শেষ করতে হবে। তারা বলছেন ঐকমত্য প্রতিষ্ঠায় টানা সংলাপের পাশাপাশি নেপথ্যেও দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে চলছে আলোচনা। নির্ধারিত ইস্যুতে প্রয়োজনে ছাড় দিচ্ছে ঐকমত্য কমিশনও। সংলাপ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, বাইরে যোগাযোগ করাটাও সংলাপেরই অংশ। অনানুষ্ঠানিক ব্যক্তিগত আলোচনা করা এটা গুরুত্বপূর্ণ। কালকের থেকে যে সপ্তাহ, সেখানে আমরা একদিন বসবো। পরবর্তী দিনগুলোতে দলের সাংগঠনিক এবং অন্যান্য কারণে আমরা বসবো না। তারপরের সপ্তাহ থেকে আমরা খুব ইন্টেন্সিভলি বসতে শুরু করব, যাতে করে খুব দ্রুত আমরা এক জায়গায় আসতে পারি। এ পর্যন্ত 2 ধাপে 54টি অধিবেশনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন। সোমবার আবারও সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ময়লা ফেলে দখল করা হচ্ছে রামপুরা বনশ্রী এলাকার নড়াই নদী। প্রতিদিনই সংকুচিত হচ্ছে নদীটি। বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান, অথচ কোনো পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। নিরঞ্জন দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বনশ্রী প্রধান সড়কের পাশে এমন হতশ্রী অবস্থা। রাস্তাটি যেন উন্মুক্ত ডাস্টবিন। বিভিন্ন স্থান থেকে এনে ময়লা ফেলা হচ্ছে এখানে। এটি রাজধানীর প্রাচীন নড়াই নদী। একসময় যা কাউরান বাজার পর্যন্ত বিস্তৃত ছিল, এখন পরিণত হয়েছে সরু খালে। এটিও অস্তিত্ব সংকটে পড়েছে। রাতে একদল ময়লা ফেলছে, দিনে আরেক দল দখল করছে। গড়ে উঠেছে গাড়ি পার্কিংয়ের স্থান। বিভিন্ন স্থানে নদীর উপর করা হয়েছে দোকানপাট। রাজনৈতিক পরিচয়ে চলছে চাঁদাবাজি। তবে ভয়ে সে কথা স্বীকার করছেন না দোকানিরা। দোয়া করলে যখন সবাই বইছে রাস্তার পাশে সরকারি জায়গায় আমরা বইছি এই আর কি। ভাড়া কেমন দিতে হয়? ভাড়া তেমন দিতে হয় না, হালকা পাতলা আছে, মানে লোক আছে। এক হিসাবে ঠিক হয়নি, তারপরে কাজ কাম পায় না, সেই জন্য করা। বিক্রি কেমন হয়? বিক্রি আপনার ওই 4000-45 এরকম আছে। দখল আর দূষণে নড়াই নদী এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে মনে করেন যে যাওয়া আসা করতে আমাদের খুবই কষ্ট হয়, অনেক দুর্গন্ধ। এখানে আপনার প্রচুর মশা টশা হয় আর কি। ছোটবেলা দেখতাম এখান থেকে টলা রেখে এখানে করতো, আর এখন তো এখানে আসাই যায় না, এত দুর্গন্ধ পরিমাণ। কর্তৃপক্ষ এখানে কোনো সমাধান করছে না। ইভেন বনশ্রী যে সোসাইটি আছে বা এখানকার যারা সোসাইটি আছে, কারো কোনো এখানে নজর এদিকে। বনশ্রী সোসাইটির নেতারা বলছেন, বিষয়টি বারবার সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে বলেও সমাধান হচ্ছে না। গার্ড আছে, আমাদের গার্ডকে আমরা প্রত্যেকটা ইয়ার 5000 টাকা জরিমানাও করি, কিন্তু দুর্ভাগ্য যে এরকম ভাবে ময়লা আসে, আমাদের লোকগুলি একটু ফাঁক পাইলে ময়লা ফেলে। আর্মি এবং পুলিশ যদি না পারে, আমাদের তো এত শক্তি নাই যে আমরা পারি। ওয়াক করে না, শুধু আমরা যা যা করার জন্য সব প্রস্তাব দিছি। দখলদারদের কাছে যেন অসহায় খোদ সিটি কর্পোরেশন। আশপাশ থেকে তারা এনে রাতের বেলা ময়লা ফেলছে, কারণ ময়লার যেই প্রক্রিয়াটা এখানে তো আগে আওয়ামী লীগের এটা কন্ট্রোল করতো, এটাকে এখনো কোনো প্রসেসে আনা হয় নাই। এটা আমরা আনার চেষ্টা করছি। হাতিরঝিল, আফতাবনগর, রামপুরা বনশ্রী এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পথ হচ্ছে এই নড়াই নদী। এই পথে পানি প্রবাহিত হয় বালু নদীতে। এটি সংকুচিত হলে গোটা এলাকায় সংকটের মুখে পড়বে। তাই যে কোনো উপায়ে দখলমুক্ত রাখার দাবি স্থানীয়দের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, রামপুরা, ঢাকা। কুমিল্লা মুরাদনগর উপজেলার করইবাড়ি এলাকায় মাদক সম্পৃক্ততার অভিযোগে মা, ছেলে ও মেয়েকে হত্যার অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার 6 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে শনিবার ঢাকা থেকে এজাহার নামীয় এবং ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মোহাম্মদ বায়েজ মাস্টার, দুলাল ও আকাশকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাদের আদালতে নেওয়া হলে কুমিল্লার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আসামি বাচ্চু মিয়া 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন জুয়া ও ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে কিশোররা। যে বয়সে মাঠে খেলায় মেতে থাকার কথা, সেখানে তারা ডুবেছে মোবাইল গেমের নেশায়। অভিযোগ রয়েছে, মাইনুল ইসলাম নামের এক ব্যক্তি ক্যাসিনো ডিলারশিপ নিয়ে অনেক কিশোর ও যুবককে নিঃস্ব করে নিজে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। কুড়িগ্রাম প্রতিনিধি SM সাগরের তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকারকুটি গ্রামের মইনুল ইসলাম এলাকায় মাদক ও ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তুলেছে। এলাকার কিশোর তরুণদের অনলাইন জুয়া খেলায় আসক্ত করে এখন কোটিপতি বনে গেছে সে। এলাকায় পরিচিত হয়ে উঠেছে ক্যাসিনো সম্রাট হিসেবে। 2024 সালের 27 জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী ছিল ক্যাসিনো ও মাদক সম্রাট মাইনুল ইসলাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সে নির্বাচন স্থগিত হলে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয় মইনুল। পরে জামিনে বেরিয়ে এসে আবারও শুরু করে অনলাইন জুয়া।
মাইনুলের প্রলোভনে পড়ে এলাকার তরুণ ও যুবকরা ক্যাসিনোর নেশায় আসক্ত হয়ে পড়েছে। সারাক্ষণ মোবাইলে নানা গেমে মেতে থাকে তারা। তরুণদের রক্ষায় ক্যাসিনো ও মাদক সম্রাট মাইনুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্কুল কলেজের শিক্ষার্থীরা ইংল্যান্ড খেলতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। উঠতি বয়সের ছেলেপেলে থেকে শুরু করে যারা কৃষক এবং সাধারণ ঘরের ছেলেপেলে তারাও ধ্বংস হইতেছে। আমরা উঠান বৈঠক সহ সচেতনতামূলক কাজ করে যাচ্ছি এবং আমরা নিয়মিত টহল সহ মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। ওদের মামলাটা কোর্টে হয়েছে, তো কোর্ট থেকে প্রতিবেদন চাইছে, কোর্টে করছে, পোস্ট করে ওটা আমাদের কাছে আছে, ওটা তদন্ত চলছে। এ ধরনের জুয়া খেলা থেকে কিশোর তরুণদের বাঁচাতে অভিভাবকদের সচেতন হবার পরামর্শ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। রোববার রাতে জামালপুর শহর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মশাল মিছিলটি স্থানীয় রেল গেট থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্থানীয় সময় রোববার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন তার আশা দ্রুতই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে তারা রাজি হবেন না। এবারে খেলার খবর। এএফসি এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাত 1টায় ফুটবলাররা দেশে ফেরার পর 3টায় হাতির ঝিলে এমন আয়োজন করে বাফুফে। এস এম আশরাফের রিপোর্ট। রাত তখন প্রায় 3টা। গোটা শহর যখন ঘুমিয়ে ঠিক তখনই জেগেছিল এক টুকরো ঢাকার হাতির ঝিল। কারণ ফিরেছে ইতিহাস গড়া বাঘিনীরা, ফিরেছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের নারী ফুটবল দল। আর এই জয় শুধু একটি টুর্নামেন্টে জায়গা নয়, এ এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বাফুফের উদ্যোগে মধ্যরাতে দলকে দেওয়া হয় এক অভিনব সংবর্ধনা। ছিল করতালি আর ছিল জনতার ভালোবাসা। প্রথমবারের মতো বড় মঞ্চে পা রাখা এই মেয়েদের মুখে ছিল ক্লান্তির ছায়া, তবে চোখে ছিল গর্ব আর সাফল্যের দীপ্তি। মোসাম্মদ সুলতানা। তবে আয়োজন নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনাও। অনেকেই বলছেন ক্লান্ত পরিশ্রান্ত এই মেয়েদের নিয়ে মধ্যরাতে এমন আয়োজন কেন? মেয়েদের প্রাপ্য সম্মান দিতে সময়ের সীমা থাকা উচিত নয় বলেও মনে করেন ভক্ত সমর্থকরা। আসছেন উমেলহা মারমা। সমালোচনা থাকুক কিংবা প্রশংসা, যারা দেশের মুখ উজ্জ্বল করে তাদের অভ্যর্থনা যেন সর্বদা হয় শ্রদ্ধা আর সম্মানের। এ রাত কেবল একটি সংবর্ধনা নয়, এ রাত এক ইতিহাসের, যে ইতিহাস লেখা হয়েছে নারীর পায়ে ফুটবলের ছোঁয়ায়। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচনে জয়লাভ এবং নতুন সংবিধান প্রণয়ন এনসিপির আগামীর লক্ষ্য। রাজশাহীতে নাহিদ ইসলাম। সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ক্ষমা করবে না জনগণ। জুলাই আন্দোলনে শহীদ ওমর নুরুল আফসারের স্মৃতিকা অবলম্বন করে দিন কাটে পরিবারের। গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি। দখল আর দূষণে বিলীন হয়ে গেছে রামপুরা নড়াই নদী। ক্ষুব্ধ এলাকাবাসী। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হারানো রূপ ফিরিয়ে আনার দাবি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে কিশোর তরুণরা। মূল হোতা মাইনুলকে গ্রেফতারের দাবি এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।